বন্দে পুরুষোত্তমম। বেলা হয়ে গেল, স্কুলে যাবি নেই? আজ যে তোর পরীক্ষা, সে কথা মনে নেই? মনে থাকবে না কেন? বেশ মনে আছে। স্কুলে যেতে হবে, তাও সত্যি, কিন্তু স্কুল আর ভালো লাগে না যে। সেদিন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, এক আর একে যোগ করলে কত হয়? সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি জবাব দিবে? দুটো সমান বস্তু নাকি যোগ করা যায়, কিন্তু দুনিয়ায় কি ছাই কোথাও দুটো সমান বস্তু আছে? সবেই তো অসমান। নিরুত্তর ছাত্রের মুখের দিকে তাকিয়ে মাস্টারমশাই হুঙ্কার ছাড়েন, বল, কত হয়? কুণ্ঠিত হয়ে ছাত্রের সেই জবাবেই শোনা যায়, আজ্ঞে দুটো সমান বস্তু তো কিছুই দেখিনি, কেমন করে যোগ হবে? অদ্ভুত দার্শনিক জবাব, কিন্তু বিংশ শতাব্দীর সুযোগ্য শিক্ষকের ক্রোধকে উত্তপ্ত করে তুলবার পক্ষে ইহাই যথেষ্ট। পুমির আজ জায়গা পেলি না, বের করছি তোর দুটো এক। অতঃপর চিরাচরিত শিক্ষার নির্ভুল ব্যবস্থা, অমানসিক বেত্রাঘাতে পৃষ্ঠদেহ জর্জরিত। কি দোষ করল, কোথায় ত্রুটি হলো, কিছুই বুঝতে না পেরে সে শুধু বোকার মতো পড়ে পড়ে মার খায়। জিজ্ঞেস করলে ভরসা পায় না, কি জানি যদি আরও অপরাধ হয়। লেখাপড়া তোর কিচ্ছু হবে না। অভিজ্ঞ মাস্টার সুস্পষ্ট মন্তব্য করেন, মিথ্যে তোর স্কুলে আসা। হয়তো তাই, হয়তো এই শিক্ষা তার জন্য নয়। তার শিক্ষার ধারা বুঝি স্বতন্ত্র, যাতে শিক্ষণীয় বিষয়ে আকৃষ্ট না হয়ে শিক্ষককে অনুরক্ত হয়ে ওঠে। তার তো সামর্থ্য দিয়ে তার এই পরিচর্যা করে সে। ছোট্ট ছোট্ট উপহার নিয়ে মাস্টার গিন্নিদের দরবারে গিয়ে হাজির হয়, আনাইটা তরি তরকারিটা যোগান দেয়। এমনি করেই কাটে তার স্কুলের দিনগুলো। কিন্তু মাঝে মাঝে বিরক্তিকর এই পরীক্ষাগুলি আছে। আজ আবার সেই পরীক্ষার দিন। মা বিরক্ত হয়ে বললেন, যা দেরি করছিস, আজ একটাও অঙ্ক কষতে পারবি নে। কিন্তু স্কুলে এসে পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে সে দিশেহারা হয়ে পড়ল। কি আশ্চর্য, সবগুলো অঙ্ক তো সে কষতে পারে, কিন্তু মা যে বলেছেন একটা অঙ্ক কষতে পারবি নে। এখন কি করা যায়? অঙ্ক করলে মাকে যে মিথ্যেবাদী বলা যায়। হাতটা বুঝি অড়ষ্ট হয়ে গেল, কিছুতেই কলম সরছে না কেন? চুলোই যাক পরীক্ষা, মায়ের কথা মিথ্যে হতে দেব না। হাত গুটিয়ে বসে রইল সে, যতক্ষণ না পরীক্ষা শেষ ঘন্টা বাজে। এমন সৃষ্টি ছাড়া অদ্ভুত খেয়ালের কথা কেউ কি কখনো শুনেছে? স্কুল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে এসে কোচড় ভর্তি মুড়ি নিয়ে ছুটে যায় পদ্মার ধারে। কোত্থেকে এক ঝাঁক পাখি ছুটে আসে, কেউ বসে মাথার উপর, কেউ বসে ঘাড়ে, কেউ আবার অসহিষ্ণু হয়ে তৎক্ষণ ঠোঁট ঢুকিয়ে দিয়েছে কোচড়ের মধ্যে। পোষমানা পাখি নয়, বন্য প্রাণী পাখি। কেন আসে, কিসের টানে আসে, কে জানে? ভয় ডর কি পাখিরও নেই? মনে প্রাণে অহিংস হলে, ধ্যান তন্ময় হয়ে গেলে, তখন নাকি পাখিরা টের পায় তার কাছে পাখির আর ভয় থাকে না। কঠিন সাধনা, সেই চরম সিদ্ধি কি তার করায়ত্ত। বাড়ির সন্নিকটে ভীষণ রুদ্ধবেগে ছুটে চলেছে খরস্রোতা পদ্মা। লোকজন ওঠানামা করছে, কুলিরাও মালপত্র নিয়ে ছুটোছুটি করছে। দেখতে বেশ লাগে, কিন্তু কুলিদের মাল বইতে দেখে ওর ভারী কষ্ট হয়। একবার পরীক্ষা করে দেখবে নাকি এদের কষ্টের পরিমাণ কতখানি? তেমনি, যেমনি চিন্তা অমনি কাজ। অবলীলা ক্রমে সে মুটে বনে যায়, মাথায় তুলে নেয় যাত্রীর মালপত্র, স্টিমার থেকে মাল নামিয়ে দিয়ে তৎক্ষণাৎ ছুটে পালায়। একবার তাকিয়েও দেখে না যাত্রী তার মজুরি দিতে চায় কিনা। পয়সার জন্য তো মুটে হয়নি, হয়েছে কুলি মজুরদের কষ্টের পরিমাণ কতখানি সে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। অভিজ্ঞতা যা হলো তাই তার লাভ। পয়সা দিয়ে সে কি করবে? ছেলের দল দেখে রাজা বলে ডাকে, কেউ কাউকে শিখিয়ে দেয়নি কেন ডাকতে হবে, কেউ জানে না, কিন্তু সবাই বলে রাজা। রাজাকে না হলে কারু চলেই না।
রাজা বটে, কিন্তু রাজদণ্ড নেই। দণ্ড সেটি হতে থাকে তা আকারে আকারে যেন ক্ষুদ্র, আয়তনে তেমনি শীর্ণ, ক্ষুদ্র একগাছা বাঁশের কঞ্চি। রাজা বটে, কিন্তু উৎপীড়ন নেই, শাসন নেই, আছে তোষণ, আছে প্রীতি। শীতের দিনে একদিন মা গায়ে জড়িয়ে দিয়েছেন একখানা মূল্যবান শাল। স্কুলে এসে দেখে সহপাঠীদের মধ্যে একদল ঠায় দাঁড়িয়ে আছে, বসতেই পারছে না, নিচে এত ঠান্ডা। সে অবলীলা ক্রমে সেই দামি শালখানা আসন করে বিছিয়ে দিল ছেলেটি বসার জন্য। ফেরার পথে ভুলেই গেল শালখানা কথা। এর পাগলামির কি সীমা আছে? যে বয়সে নিজের অতি ক্ষুদ্র জিনিসটা পর্যন্ত মানুষ প্রাণপণ বলে আঁকড়ে থাকে, সেই বয়সে সে মহামূল্য বস্তু তার কাছে অকিঞ্চিত হয়ে গেল কোন শক্তি বলে? যে বয়সে ছেলেরা হঠাৎ আত্মসচেতন হয়ে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, ঠিক সেই বয়সে সে এমন আত্মভোলা পরদুঃখকাতর হয়ে উঠল কোন মন্ত্র বলে? অথচ সেই বড়লোক ছেলে নয়, সে বিলাসের খেয়ালে একটা যা তা করে বসছে। প্রাচুর্য এত নেই যে অকাতরে সব কিছু বিলিয়ে দিতে পারি। সাধারণ গৃহস্থ ঘরে তার জন্ম, কিন্তু তখন দিন কাটছে আবার অতি দুস্থ অবস্থার মধ্য দিয়ে। কোনোদিন অন্ন জোটে, কোনোদিন জোটে না। কোনোদিন হয়তো সে মায়ের অশ্রু সজল মুখখানি দেখে তার গলা জড়িয়ে ধরে সান্ত্বনা সুরে বলে, তুই কিছু ভাবিস নে মা, আমাকে যদি অনেক মুড়ি ভেজে দিস, আমি বিক্রি করে অনেক পয়সা এনে দেবো, তখন আমাদের অনেক টাকা হবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলতো। 5 বছর বয়স তখন তার। তখন ইচ্ছামতি নদী পেরিয়ে 3 মাইল পথ পায়ে হেঁটে পাবনা শহরে গিয়ে আনতে হতো রুগ্ন পিতার জন্য ওষুধ। মায়ের কষ্ট দূর করার জন্য, তাকে একটু সাহায্য করবার জন্য আর কেউ ছিল না। শুধু সন্তান তার ছায়ার মতো সর্বক্ষণ অনুসরণ করত। সংসারে অভাব আছে বটে, কিন্তু দুঃখের ভাবে সে নুয়ে পড়ে না। উজ্জ্বল প্রাণবন্ত জীবন, দিবারাত্ম সঙ্গীদের নিয়ে দৌরাত্মের অবধি নেই। কারো ফুলবাগানে তছনছ করে দিল, কারো ফলবাগান লুটপাট করে নিল, কখনো আবার নিজের ঘরের বেড়ার ফাঁকে পাটকাঠি ঢুকিয়ে দিয়ে দুধের কড়াইয়ের সবটুকু দুধ যৌথ প্রচেষ্টায় শেষ করে দিল। নালিশ আসে, ছেলে মুখ বুজে মায়ের শাসন সহ্য করে। মা তাড়া করলে ছুটে পালায় না, পিছনে ছুটতে মায়ের কষ্ট হবে যে, ঠায় দাঁড়িয়ে থেকে মার খায়। অকারণে কেউ হয়তো নালিশ করছে মায়ের কাছে, মা শাসন করছেন, একটু প্রতিবাদ করেন না ছেলে। মায়ের দেওয়া আঘাত সেই তো আশীর্বাদ। মায়ের উপর কি কখনো রাগ করতে পারে? তাহলে বাঁচবে কেমন করে? জীবনের পথ দেখাবে কি? মা যে জীবনের ধ্রুবতারা। কিন্তু সব দৌরাত্মের কি পার আছে? সব উৎপাত থেকেই রেহাই? কোনো সময়ে কি বিপদ পড়তে হয় না? মিষ্টি খাবার তার বেজায় লোভ, রসগোল্লা দেখলে আর কথাই নেই। কিন্তু টাকা, টাকা কি সব সময় বাবার পকেট হাতড়ে পাওয়া যায় না? মায়ের বাক্স ভাঙলেই তা সব সময় জোটে। কিন্তু পাওনাদার সে কথা শুনবে কেন? বাকি টাকার জন্য একদিন বা যাচ্ছে তাই অপমান করে বসলো, হাত ধরে বলল, আমি কোনো কথা শুনবো না, পাওনা টাকা আজ চাই। এই অপমানজনক তাগিদাটা তাকে সেদিন বিচলিত করে তুলল। প্রতিজ্ঞা করল, না আর মিষ্টি খাবো না, লোভকে দমন করতেই হবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।